খুব ডেমোক্রেসির কথা তো বলেন, এখনো বলতেছেন, ভালো কথা, উই অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু জন্ম তো নিয়েছেন একটা মার্শাল লয়ের গর্ভ থেকে, এগুলো ভুলে গেলে তো কাজ হবে না। সংবিধানের যে দোহাই এখন দেখাচ্ছেন, আপনাদের জন্ম তো সাংবিধানিকভাবে নয়। দুইটা পরিষদ হবে, একটা পরিষদ সংবিধান সংস্কার করবে, আর একটা পরিষদ পার্লামেন্ট হবে। এই পদ্ধতিটাকে না মেনে নোটিশ দিচ্ছে, এই পদ্ধতিকে অ্যাভয়েড করে যাচ্ছে। এই পদ্ধতিকে অ্যাভয়েড করে নোটিশ দিয়ে যে পদ্ধতি ওনারা আনতে চান, এই পদ্ধতিতে আর বাড়তি কি আলোচনা? ওনারা বলছেন, আমরা দেখেছি, ওনারা বলছেন ওনারা একটা কমিটি গঠন করতে চান। এই কমিটি আমি গতকালকে বিএনপির 31 দফা নিয়ে খুব চিন্তা ভাবনা করে পড়ে দেখলাম, 1 নম্বর দফা, তারা ক্ষমতায় আসলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তো এখন তো সংস্কার মানছেন না, সংস্কার পরিষদই তো এটা, এই সংস্কার পরিষদেই তো সংস্কারের কথা আলোচনা হওয়ার কথা, এই সংস্কার পরিষদেই তো এটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা। তো এখন সংস্কার পরিষদের গঠন আছে, নির্বাচন হয়েছে, ওইটাতে আপনারা না গিয়ে আপনারা কি চাচ্ছেন? এখন কমিটি গঠন করবেন। তো আপনাদের যে ম্যানিফেস্টো আছে, 31 দফা আছে, ওখানে তো সংস্কার কমিশনের কথা বলা আছে, ওখানে তো কমিটির কথা বলা নাই। সেই কমিশন গঠন হওয়ার আইনগত পদ্ধতির কথা বলা আছে। পরিষদ হবে, পরিষদের সভা কিভাবে ডাকবে, সভাপতি কি করে হবে, স্পিকার কিভাবে হবে, ডেপুটি স্পিকার কিভাবে হবে, এই আইনে বিস্তারিত বলা আছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আইনও কার্যকর, আইনও মানেন না, যুক্তিও মানেন না। আমার ধারণা, আমি আর লম্বা করছি না, আমার ধারণা এমন কোনো একটা নাগপাশ তাদের সামনে আছে যা কিছু বোঝা সত্ত্বেও এই প্রায় 70% মানুষের চিন্তাকে বলুণ্ঠিত করতে আমার ভাইয়েরা বাধ্য হচ্ছে। এছাড়া আমি আর কোনো যুক্তি খুঁজে পাই না। আচ্ছা বলেন, ওনারা প্রগ্রেসিভ পার্টি, একটা শুধু রেফারেন্স দেই, এখানে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা লোক আছেন, চেহারা দেখলে বোঝা যাচ্ছে। 8ই নভেম্বর 1975 সাল রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। 29 নভেম্বর 1976 বিচারপতি সায়েম সামরিক আইন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন এবং জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হন। 21 এপ্রিল 1977 জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 30 মে 1977 মার্শাল ল অর্ডার নম্বর 1 1977 জারি করে 31 মে গণভোটের ঘোষণা দেন। 30 মে গণভোটের ঘোষণা দেন। এই 30 মে 1977 সালের দি ফার্স্ট মার্শাল ল অর্ডার 1977 যদি কেউ পড়েন তাহলে দেখবেন এই মার্শাল ল অর্ডারের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ভিতরে কাটা ছেঁড়া করে এইটাকে একেবারে ক্যান্সারের অপারেশন করেছেন তিনি। অ্যাবসলিউট ফেইথ ইন দ্য ট্রাস্ট অলমাইটি আল্লাহ কোথা থেকে আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম কোথা থেকে আসলো? মৌলিক নীতিতে পরিবর্তন কোথা থেকে আসলো? এগুলো সব কিন্তু মার্শাল ল অর্ডার দিয়ে করা। এরপরে দেখেন 1 সেপ্টেম্বর 78 জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। খুব ডেমোক্রেসির কথা তো বলেন, এখনো বলতেছেন, ভালো কথা, উই অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু জন্ম তো নিয়েছেন একটা মার্শাল লয়ের গর্ভ থেকে, এগুলো ভুলে গেলে তো কাজ হবে না। সংবিধানের যে দোহাই এখন দেখাচ্ছেন, আপনাদের জন্ম তো সাংবিধানিকভাবে নয়। স্পষ্ট করে যদি বলতে হয়, একটা নেসেসিটির কারণে স্পেশাল সার্কামস্টেন্সেসে বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায়, এবং সেটা হয়েছে 1 সেপ্টেম্বর 78। 1978 সালে দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্ডার 1978, 3রা জুন 1978 রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বনাম জেনারেল অবসরপ্রাপ্ত এমএজি ওসমানী অংশগ্রহণ করেন। জিয়াউর রহমান সাহেব বিজয়ী হন। 18 ফেব্রুয়ারি 1979 সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। খুব ডেমোক্রেসির কথা। নির্বাচনের আগে তো সামরিক আইনটা তুলে দেওয়ার সাহসও দেখাইতে পারেন না। একই সাথে 6 এপ্রিল 1979 সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয়। 7 এপ্রিল 1979 গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় সংসদ বসার পরে। এরা এসে এখন আমাদেরকে বলতেছে
যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডার নাকি ভ্যালিড না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি ভ্যালিড না হয়, এই কথা বলার যোগ্যতা আদালতে। আপনারা মামলা করেছেন, কোর্টে ডিসাইড হওয়ার আগে তো আপনারা ভায়োলেট করে ফেলতেছেন। কোর্টে রুল দিয়েছে, কেন অসাংবিধানিক হবে না? এটা পেন্ডিং থাকা অবস্থা আপনারা শপথ নেন না। কোনো আদেশ নাই, কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, স্টে নাই, কিচ্ছু নাই, তাও মানেন না। এর মানে কি? ওইদিকে আবার বিচার বিভাগীয় পৃথক সচিবালয় অধ্যাদেশ বাদ করেছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ করেছেন। এর মানে কি? সবগুলোকে আবার করায়ত্ত করতে চায়। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ জানাই, আমরা আজকে একটা নোটিশ পাঠাবো। উই আর প্রিপেয়ারিং টু সেন্ড এ নোটিশ টু দি গভর্নমেন্ট, যে এই আদেশ আইন জীবিত থাকা অবস্থায় এই আইনের এটাতে করণীয় বলা আছে, এই করণীয় কাজ না করাটা কেন অবৈধ নয়। এই কারণে আমি নোটিশটা লিখে আসছি, আজকেই পাঠাবো অথবা কালকে ইনশাল্লাহ। আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো টু কমপ্লাই উইথ দি অর্ডার। দিস অর্ডার ইজ স্টিল ভ্যালিড, স্টিল অপারেটিভ, স্টিল দ্য ল অফ দ্য ল্যান্ড। Since this order is still the law of the land, you are duty bound to follow the law of the land, and you are required to perform under Article 102 of the Constitution to do what is required by law to do. This is what is required by law to do. So you are requested to comply with the provision of Section 8, Section 9, Section 10, Section 11. If you do not comply with the sections, ultimately you are violating the law of the land and taking the law in your hand. And that would be the ultimate. আমার ধারণা তারা কার পরামর্শে, এটা আমার স্পেকুলেশনের কথা বলে যাই। আমরা আজকেও সকালবেলা 10-12 জন আইনজীবী মিলে চিন্তা ভাবনা করে দেখেছি, আমাদের বিবেচনায় ধরে না। কেন সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপির মতো ক্লেইমড প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি তারা সংস্কার মতো এজেন্ডাগুলো থেকে কি উদ্দেশ্যে দূরে সরে আসছে? আমি কয়েকটা অর্ডিন্যান্সের নাম বলি, শেষ করে দিচ্ছি। দেখেন, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাদ, হিউম্যান রাইটস কমিশন অধ্যাদেশ বাদ, দুর্নীতি দমন কমিশন অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ বাদ, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাদ, বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ, পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ বাদ, তথ্য অধিকার আইনের সেকশন 9 অ্যামেন্ড করে অধ্যাদেশ বাদ। এই সরকারের সে একটা অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ দিয়েছিল, সেখানে বলেছিল তথ্য অধিকার আইনে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের বাৎসরিক অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। এই অধ্যাদেশটা বাদ করে দিয়েছে, প্রপোজ করেছে অধ্যাদেশ বাদ। সরকারি প্রতিষ্ঠান, পিএসসি, সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট, সাংবিধানিক প্রতিষ্ঠান, চিফ কন্ট্রোলার, অডিটর জেনারেল, তারা তাদের অডিট রিপোর্ট যদি তাদের ওয়েবসাইটে পাবলিকের জন্য প্রকাশ করে, সরকারের এখানে আপত্তি থাকার কি কারণ থাকতে পারে? সুপ্রিম কোর্টে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে জনগণ জানতে চায়, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে ইলেকশনে জনগণ জানতে চায়। এই অধ্যাদেশটাকে গতকালকে এই যে রিপোর্ট, এই রিপোর্টে 133টা রিপোর্ট দিয়েছে, এই অধ্যাদেশকে তারা বলেছে অটোমেটিক ল্যাপস হয়ে যাবে। তো সবই অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, আর শুধু আপনারাই থাকবেন আর জনগণ বসে বসে দেখবে। আমার মনে হয় না এই দেশে এটা আর কোনোদিন হবে।